হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা স্থির তড়িতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে এমসিকিউ নিয়ে আলোচনা লাস্ট দুটো ভিডিওতে করেছি তোমাদের ছায়া প্রকাশনী বই অনুশীলনী থেকে। এবার আমরা ছায়া প্রকাশনী বই সেট 1 এর নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব। তো সেট 1 এ টোটাল নিউমেরিক্যাল রয়েছে, অঙ্ক টোটাল রয়েছে 24টা। তো সেই জন্য আমরা এই ভিডিওতে আলোচনা করব 1 থেকে 13 অবধি ক্যালকুলেশন তোমরা করবে, যে ক্যালকুলেশনগুলো জরুরি সেগুলো আমি করে দেবো। তো 13টা প্রশ্ন আমি এই ভিডিওতে আলোচনা করব এবং 14 থেকে 24 সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে সেট 1 এর অঙ্ক নিয়ে আলোচনা শেষ করব। তো সবচেয়ে প্রথমে যে অঙ্কগুলো রয়েছে স্পেশালি 1 থেকে 5 এগুলো খুবই সহজ, একটু হিন্স দিলেই তোমরা পারবে, হয়তো না হিন্স দিলেও পারবে, খুবই সহজ। কিন্তু সব ছেলেমেয়েদের কথা ভেবে আমি এটা একটু আলোচনা করছি। তো সবচেয়ে প্রথম যে নিউমেরিক্যাল রয়েছে সেখানে দেখবে দুটো বিন্দু আধান রয়েছে, বায়ু মাধ্যমে রয়েছে, সিজিএস এ রয়েছে, আর 10 সেন্টিমিটার দূরে রয়েছে। শুধু তাদের মধ্যে যে বলটা রয়েছে সেটা মিলিগ্রাম ভার কিংবা মিলিগ্রাম ওয়েট এককে রয়েছে। তো ওইটা তোমাদের একটু বুঝিয়ে দিতে হবে যে সেটা কিভাবে করবে। তো এখানে দেখো প্রশ্নে বলা রয়েছে যে সম আধান বিশিষ্ট। তো সম আধান বিশিষ্ট মানে একই মানের আছে। তো সেই জন্য আমরা অঙ্ক করার সময় যেটা করব, সম আধান যেহেতু বলা রয়েছে তাহলে Q1 এবং Q2 কে সেম ধরবো এবং তাদের মধ্যে বল যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 50 মিলিগ্রাম ওয়েট। তো এই যে 50 মিলিগ্রাম ওয়েট রয়েছে, তো এখানে মিলিগ্রাম থেকে যেটা আমাদের কনভার্ট করে নিতে হবে সেটা হচ্ছে গ্রামে। সো 0.05 গ্রাম ওয়েট। তো এই যে গ্রাম ওয়েট রয়েছে, এখান থেকে যেহেতু আমাদেরকে ডাইন এককে আসতে হবে সেই জন্য আমরা এইখানে 0.05 এর সঙ্গে 980 কে গুণ করতে হবে। তো এটা আমরা ক্লাস 11 এ, ইভেন ক্লাস 9 এও তোমরা কিন্তু বলগতি চ্যাপ্টার পড়ার সময় এটা প্রয়োগ করেছো। তো এটা একটা কমন জিনিস, এটা নিয়ে অসুবিধা হওয়ার কিছু কথা নেই। তাহলে এটা হচ্ছে অত ডাইন। এবারে জিজ্ঞেস করেছে যে সেই আধানের মান কত এবং দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। তো আমরা একদম সহজ, এই হচ্ছে ফর্মুলা, সব মানগুলো রয়েছে তোমাদের কাছে, অর্থাৎ আমি সলভ করে দেখেছি, তবুও তোমাদের সুবিধার জন্য একটা নাহলে বলছি, তোমরা নিজেরাই করতে পারবে, কিছু নেই, বাই 10 স্কয়ার। এই ক্ষেত্রে সিজিএস ওই জন্য আমরা 1/4πε0 সূত্র লিখিনি। তো এখান থেকে সমাধান করে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে Q পেয়েছি 70 স্ট্যাট কুলম্ব, অর্থাৎ যেটাকে তোমরা ইএসইউ বলো সেটাই। কোশ্চেন নাম্বার 2 তে আসা যাক। তো এটাও খুবই সহজ অঙ্ক রয়েছে। তো এই ক্ষেত্রেও কিউ এর মান বের করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে আধানের অনুপাত রয়েছে এবং তাদের মধ্যেকার দূরত্ব দেওয়া রয়েছে এবং তাদের মধ্যেকার ক্রিয়াশীল বলের মানও দেওয়া রয়েছে। তো এইখানে যদি আমরা আধানের অনুপাতের কথা ধরি, যেহেতু প্রশ্নে দেওয়া রয়েছে সেটা হচ্ছে 2:3, তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা রয়েছে 5 সেন্টিমিটার, আর তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা রয়েছে 96 ডাইন। এবার বলা হয়েছে যে আধানের মান কত সেটা নির্ণয় করতে হবে। তো এটা যদি নির্ণয় করতে হয় তাহলে স্বাভাবিকভাবে যে ফর্মুলাটা আমরা এখানে করেছিলাম এটা থাকছে। তো যেহেতু Q1 আর Q2 এর অনুপাত দেওয়া রয়েছে, তাহলে আমরা এরকম বলতে পারি, আর Q2 কে বলতে পারি 3Q। তো এই মানটা বসিয়ে এখান থেকে আমরা Q এর মানটা বের করে নিতে পারি, অর্থাৎ 96 এখান থেকে 2Q into 3Q by 5 স্কয়ার। তো এইখান থেকে আমি যেটা Q পেয়েছি সেটা হচ্ছে 20 সিজিএস এ। তো Q যদি 20 হয় তাহলে Q1 কত হবে না, Q1 2Q ছিল, তাহলে 2 into 20, আর Q2 হবে 3 into 20। তো এই দুটো মান পাওয়া যাচ্ছে। এই দুটো মান দেখো তোমাদের বইয়ের সঙ্গেও মিলছে, যেটা আমি ইএসইউ বলেছি সেটা স্ট্যাট কুলম্বে রয়েছে। এবার আসা যাক কোশ্চেন নাম্বার 3 তে। এই কোশ্চেন নাম্বার 3 তে কিন্তু এসআই তেই রয়েছে 1 কুলম্ব রয়েছে, দুটো গোলকের প্রত্যেকের আধান এবং ক্রিয়াশীল বল রয়েছে 1 নিউটন। এদের মধ্যকার দূরত্ব কত তাহলে? তো ফর্মুলা যেটা আমরা জানি, যেহেতু এখানে প্রশ্নে যেটা আমি দেখতে পাচ্ছি দুইজনের আধান একই রয়েছে, তাহলে আমরা Q1 Q2 সমান Q, অর্থাৎ এখানে একই আধান তাই Q স্কয়ার লিখতে পারি। এসআই তে যেহেতু রয়েছে ওই জন্য 4πε0
r স্কয়ার। তো f এর মান এখানে প্রশ্নে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কত না f এর মান দেওয়া রয়েছে 1, q স্কয়ার কত রয়েছে না 1, তাহলে 1 স্কয়ার কিংবা 1 ইনটু 1। 4 পাই এপসিলন 0 এর মানটা আমরা জানি যে 1/4 পাই এপসিলন 0 এর মান হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, আর বাই r স্কয়ারটা আমরা নির্ণয় করব। তাহলে এখান থেকে সহজে আমরা r পাচ্ছি, তো আমি ক্যালকুলেশন করে দেখেছি, তোমরাও করতে পারো। 9.486 10 টু দি পাওয়ার 4 মিটার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4। এটাও খুব সহজ প্রশ্ন, কারণ হাইড্রোজেন পরমাণু, ইলেকট্রন ও প্রোটনের কথা বলা রয়েছে। তো ওদের আধান দেওয়া রয়েছে, অবশ্যই সিজিএস এ দেওয়া রয়েছে, ওদের গড় ব্যাসার্ধ অর্থাৎ দূরত্ব দেওয়া রয়েছে। তো এখান থেকে ইজিলি যেটা বোঝা যেতে পারে, যেটা হচ্ছে প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে, আমি কেন্দ্রে ধরতে পারছি, তাহলে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে দূরত্ব সেটাই, যেটা গড় ব্যাসার্ধ দেওয়া রয়েছে। আর ইলেকট্রন আর প্রোটনের আধান তোমরা জানো, শুধু সাইন আলাদা, সেম মানেরই হয়। তো সেই জন্য আমরা এদের মধ্যে ক্রিয়াশীল বলের ক্ষেত্রে যেটা করব সেই q স্কয়ারই লিখব। আর এখানে যেহেতু সিজিএস এ রয়েছে, ওই জন্য আমরা এটাকে r স্কয়ার করব। সো q স্কয়ার মানে আমাদের এটা প্রশ্নে মান দেওয়া রয়েছে 4.8 10 টু দি পাওয়ার -10 এর হোল স্কয়ার, আর বাই r স্কয়ার অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া রয়েছে 10 টু দি পাওয়ার -8 এর হোল স্কয়ার। তো এখান থেকে গুণ করলে যেটা পাওয়া যাচ্ছে, গুণ আর ভাগ, এটাই পাওয়া যাচ্ছে সিম্পলিফিকেশনের পর। এবার আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। তো কোশ্চেন নাম্বার 5 এর ক্ষেত্রে কিছু জনের বুঝতে অসুবিধা হয়, একটা নিউক্লিয়াসের মধ্যে যদি z সংখ্যক প্রোটন থাকে, তাহলে তার আধান হচ্ছে কত না, তার আধান হচ্ছে Ze। তো এই ক্ষেত্রে যেটা প্রশ্নে বলা রয়েছে যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে বৃত্তপথে ঘুরছে, তাহলে বৃত্তাকার পথে ঘোরার জন্য কি দরকার, তার অভিকেন্দ্র বলের প্রয়োজন। তো সেই অভিকেন্দ্র বলটা পাওয়া যাবে কি করে না, স্বাভাবিকভাবে সেই অভিকেন্দ্র বলটা পাওয়া যাবে এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল। তার মানে যদি দুটো আধান ধরি, তাহলে q1 q2 বাই r স্কয়ার কিন্তু বলতে পারি। তো এইখানে q1 q2 এর মধ্যে স্বাভাবিকভাবে আমার q1 যেটা, সেটা হবে কি না নিউক্লিয়াসের আধান, আর একটা হচ্ছে ইলেকট্রনের আধান বাই r স্কয়ার। তো এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখবে, আমরা যেহেতু সিজিএস প্রয়োগ করেছি, কারণ প্রশ্নে কিছু বলা নেই, 4 পাই এপসিলন 0 দেখো উত্তরেও নেই, তার মানে অবভিয়াসলি সিজিএস এ রয়েছে। তো এই ক্ষেত্রে ইলেকট্রনের বেগের কথা জিজ্ঞেস করা হয়েছে, তো কোন নিউক্লিয়াস সেটাও বলা নেই, যে হাইড্রোজেন কি হিলিয়াম কি কারো কিছু বলা নেই। তো আমরা শুধুমাত্র এইখান থেকে যেটা করব সেটা হচ্ছে ভি বের করে নেব। তো এখান থেকে ভি বের করা আমরা বুঝতেই পারছো, এখান থেকে ভি ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে না z স্কয়ার বাই mr এর রুট ওভার আসছে। তো ওই জন্য দেখবে বইটা অবশ্য সেম এক্সপ্রেশন রয়েছে, তো বেশি কিছু সলভ করতে হলো না। এবারে আমরা কোশ্চেন নাম্বার 6 এ আসবো। তো কোশ্চেন নাম্বার 6 এ যেটা বলা রয়েছে সেটা হচ্ছে দুটো ধাতব গোলক রয়েছে, তো সেই ক্ষেত্রে পারস্পরিক বল। তো খুবই সহজ প্রশ্ন, তো আমি আর এটা সলভ করতে চাইছি না, তবে শুধু শুধু সময় নষ্ট। তোমরা প্রশ্ন দেখো, q1 রয়েছে কত 24, ESU তো রয়েছে, q2 রয়েছে কত 16, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 8 সেমি অর্থাৎ 8 এর স্কয়ার। তো এটা করলে যেটা আমরা এটা স্কয়ার কিন্তু, তাহলে এখান থেকে সমাধান করলে যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 6 এবারে আমরা আসবো কোশ্চেন নাম্বার 7, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল প্রশ্ন, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের একটু ভালো করে ডায়াগ্রাম ড্র করে নিতে হবে, সেটা সেই কাজটা আমরা আগে করি। তো কোশ্চেন নাম্বার 7 এ যেটা আমাদের প্রথম কাজ হবে সেটা হচ্ছে একটা ত্রিভুজের কথা বলা রয়েছে, যেখানে বাহু, প্রত্যেকটি বাহু কিন্তু একই, তার মানে ওটা সমবাহু ত্রিভুজ রয়েছে। তো সেই সমবাহু ত্রিভুজের যদি বলা হয়, এক্ষেত্রে লব্ধি বল জিজ্ঞেস করা হয়েছে, তো সেই লব্ধি বলটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই জন্য যা যা তথ্য রয়েছে সেটা আগে ড্র করে নেওয়া যাক। প্রথমত এইখানে আধান রয়েছে কত 20 মাইক্রোকুলম। মাইক্রোকুলম মানে 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ হবে, এখানে হচ্ছে -20 মাইক্রোকুলম। তারপর এইখানে প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি, একটা 10 মাইক্রোকুলম রয়েছে এই শীর্ষে, অর্থাৎ যদি এটা সমবাহু ত্রিভুজ আমি ধরে নিই, তোমরা স্কেল নিয়ে ড্র করবে, তাহলে এখানে স্লিপ করে যাচ্ছে। তো মোটামুটি
বোঝা গেলেই হবে, তোমরা স্কেল নিয়ে ড্র করবে তাহলে পরীক্ষাতে কোনো সমস্যা হবে না। তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 10 মাইক্রোকুলম এখানে রয়েছে। এবারে প্রত্যেকটি গ্রাম রয়েছে 2 সেন্টিমিটার করে। তো স্বাভাবিকভাবে এই দুটো সমপ্রকৃতির আধান, তার মানে এদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে, তো সেটাকে আমি এই দিকে ধরে রাখলাম। আর এই দুটো বিপরীত জাতীয় আধান, তাহলে আকর্ষণ বল ক্রিয়া করবে, তো স্বাভাবিক এইদিকে থাকবে। তো এদের লব্ধি মোটামুটি আশা করা যায়, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এগুলো তো 60 ডিগ্রি হচ্ছে সবগুলোই, তাহলে লব্ধি এই বরাবর থাকবে। তো এটাকে আমি F বললাম, এটাকে আমি চাইলে F1 নাম আর এইটাকে নাম F2 দিলাম। তো এবারে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে F এর মান দরকার, শুধু অভিমুখ হয়ে লাভ নেই, কারণ এখানে পরিষ্কার হয়েছে যেটা, সেটা কিন্তু আমাদের মান দরকার। তো ব্যাপার হচ্ছে এরকমই, 10 মাইক্রোকুলম এই 20 মাইক্রোকুলম, এদের মধ্যে যা বিকর্ষণ বলের মান, এই 10 মাইক্রোকুলম আর -20 মাইক্রোকুলমের মধ্যে যে আকর্ষণ বল মানটা কিন্তু একই, শুধু অভিমুখটা আলাদা। ওই জন্য আমরা একটা ক্যালকুলেশন করলেই এনাফ হবে মান বের করার ক্ষেত্রে। তাহলে আমি ওই জন্য এই দুটোকে সেম ধরেই করছি। তো F1 = F2, যদি আমি এরকম নাম দিই যে Q1 Q2 বাই, যেহেতু SI কে রয়েছে 4 পাই এপসিলন 0 r²। তো 4 পাই এপসিলন 0 মান আমরা জানি 1/4 পাই এপসিলন 0, সেটা হয় 9 × 10⁹। Q1 Q2 আমাদের যেহেতু এখানে মাইক্রোকুলম রয়েছে, তো এখানে আমি 20 × 10⁻⁻6, আর আবার এখানে রয়েছে 10, সো 10 × 10⁻⁻6, আর নিচে থাকছে r²। তো r² আমাদের এখানে 2 সেন্টিমিটার রয়েছে, তো সেন্টিমিটার থেকে মিটার করে নিতে হবে। তো এইটা করে তোমরা নিজেরাই পারবে। এখান থেকে যে মানটা পেয়েছি সেটা আমি বলি 4.5 × 10⁻³ নিউটন। তো এটা F1 F2 মান পেয়েছি, কিন্তু যদি আমরা এখানে ডায়াগ্রামটা লক্ষ্য করে দেখি, তাহলে F = কি দাঁড়াচ্ছে না, এটা আমরা চাইলে সামান্তরিক কমপ্লিট করতে পারি এখান থেকে। তো সেখান থেকে আমরা লব্ধি পাচ্ছি এটা F = F1 + F2। তাহলে এখান থেকে আমরা যদি ভেক্টরে ক্লাস 11 এ তোমরা করেছো, তাহলে এখান থেকে যেটা আসবে 2F1 F2 cos θ। সেই cos θ এর মানটা কত না আমরা দেখতে পাচ্ছি, এই মানটা হবে, কারণ এটা 60 ডিগ্রি, তার মানে তো 60 ডিগ্রি বাদ যাবে 180 থেকে, তার মানে cos 120 ডিগ্রি। তো আমি এখানে সব মানগুলো বসাবো, কিন্তু মান বসানো থেকে সবচেয়ে সুবিধাজনক ব্যাপার বলি, যেহেতু F1 = F2, তাহলে আমরা খুব সহজে কিন্তু এটা লিখতে পারি। তো এই মানটা আমি খুব সহজে লিখছি, শুধুমাত্র এখানে এটা মাইনাস এর ব্যাপার চলে আসছে। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মাইনাসের ব্যাপার চলে আসছে, তার মানে আলটিমেট যে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমার সেটা হচ্ছে কত না 2F1², এইখান থেকে 2 কেটে গেলে একটা মাইনাস আসছে, -F1²। তাহলে এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে শুধুমাত্র F1, তার মানে যে ভ্যালুটা আছে ওটাই পেলাম। এইটা বইতে পুরো ভ্যালুটা লেখা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে 4500 নিউটন। তো কোনো অসুবিধা নেই, সেটা লিখলেই হবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 8, সেটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে। তো কোশ্চেন নাম্বার 8 এ যাব। তো কোশ্চেন নাম্বার 8 যদি লক্ষ্য করে দেখো, এইখানে দুটো আধান রয়েছে, তাদের মধ্যবর্তী ব্যবধান দেওয়া রয়েছে। তো মাঝে একটা ক্যাপিটাল কিউ আধানকে নিয়ে আসা হয়েছে। তো স্মল কিউ আধানের উপরে মোট বল যদি 0 হয়, তাহলে ক্যাপিটাল কিউ এর মান কত সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো এর জন্য সবচেয়ে প্রথমে আমরা একটা ডায়াগ্রাম ড্র করে নেব, যেটা আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা করবে। তো বইতে দেখো প্রথম 4 কিউ রয়েছে, স্মল কিউ, পরেরটা রয়েছে আবার স্মল কিউ। এটাকে আমরা AB যেরকম আগেরবার নাম দিয়েছিলাম সেরকমই দিলাম। আর ধরো ইন বিটুইন কোন একটা পয়েন্ট, যেটা এখানে আমাদের এখানে যেটা বলা হয়েছে মাঝামাঝি পয়েন্ট অর্থাৎ মধ্যবর্তী বিন্দু, সেটা হচ্ছে কিউ। টোটালটা হচ্ছে অর্থাৎ A থেকে B হচ্ছে 2r, তার মানে এগুলো কত হবে স্মল r, এটা আবার হবে স্মল r। তো এবারে জিজ্ঞেস করেছে যেটা, সেটা হচ্ছে যদি এই বিন্দুটাকে আমি C ধরে নিই, তো এবারে বলছে B বিন্দুতে কিউ আধানের উপরে ক্রিয়াশীল বল যদি 0 হয়, তো B বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে ক্রিয়াশীল বল যদি আমি F ধরি, তো Fটা কি হবে না, দেখো এই আধানের মধ্যে যে বলটা ক্রিয়া করছে
আবার এই আধান মধ্যে যে বলটা ক্রিয়া করছে তাদের যে যোগফলটা নেব সেটা যেন শূন্য হয়, যেহেতু প্রশ্নে বলা হয়েছে শূন্য, আমরা বলছি না শূন্য। তো সেটাকে যদি আমরা শূন্য করি তাহলে কি আসবে না, এসআই দিয়ে করছি 1/4 পাই এপসাইলন 0। এবার এই 4q ইনটু q বাই ডিসটেন্সের হোল স্কয়ার অর্থাৎ 2r এর হোল স্কয়ার প্লাস বড় q ছোট q বাই r স্কয়ার। তো যেহেতু এটাই লব্ধি, এটাই শূন্য বলেছে, তো এটাকে আমরা শূন্য বললাম। তো এখানে শূন্য করলে যেটা আমরা পাচ্ছি সেটা বলি এবারে। শূন্য করলে যেটা হচ্ছে আমাদের উপরে 4q স্কয়ার আর এদিকে দেখো 4 একটা আসছে, এখানে একটা r স্কয়ার ছিল, তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে 4 এইটা সমান শূন্য, কারণ লসাগু করে এটা এমনি বজ্রগুণন করে ওদিকে গেলে শূন্য হয়ে যাচ্ছে। তো এইখান থেকে যেটা স্মল q কমন চলে যাচ্ছে, তো স্মল q কমন চলে যাওয়ার জন্য আমরা এখানে 4 কমন চলে যাচ্ছে, তাহলে q যেটা পাওয়া যাচ্ছে q প্লাস ক্যাপিটাল Q সমান 0। তো বইতে উত্তর দেখো ক্যাপিটাল Q এর মান দিয়েছিল, তাহলে ক্যাপিটাল Q পাওয়া যাচ্ছে কত মাইনাস স্মল q। তাহলে কোনো অসুবিধা নেই, এখান থেকে আমরা বের করতে পারছি। তো এটা এমসিকিউ আকারেও হতে পারে, জাস্ট লব্ধি বলটা বের করে শূন্য করলেই হবে। এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেন নাম্বার 9, কেন কোশ্চেন নাম্বার 10 একটা বড় প্রশ্ন অপেক্ষা করছে, সেখানে একটু প্রবলেম রয়েছে। তো কোশ্চেন নাম্বার 9 এ যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কি এই রকমই প্রশ্ন বলতে গেলে। কোশ্চেন নাম্বার 9 যদি আমি এখানটা করি, এই রকমই প্রশ্ন, শুধু দেখো 1 ইউনিটে দুটো ঋণাত্মক রয়েছে, তাহলে আমি যদি এখানটা করি তাহলে এরকম ব্যাপারটা রয়েছে, এখানেও -1 একক, এইখানেও -1 একক, ঠিক আছে। এবার সিজিএস এসআই কি সেটা কিছু বলা নেই, আমরা এমনি সিজিএস ধরেই করে নেব। তারপরে দেখো বলা রয়েছে একটি ধনাত্মক আধান q এর ইন বিটুইন কোন জায়গাতে অবস্থিত। অনেকে এটা মাঝে ধরে পড়ে নিচ্ছে, কিন্তু এটা গ্যারান্টিড নয় যেটা মাঝেই থাকবে, কিন্তু এটা ধনাত্মক আধান। তো এইবারে আমরা যেরকম আগের বার ধরেছিলাম a b c, তো সেরকমই ধরলাম। তো এবারে এখানে জিজ্ঞেস যেটা করছে সেটা হচ্ছে যে সাম্য অবস্থানের কথা জিজ্ঞেস করেছে, যে q আধানের উপরে জিজ্ঞেস করেছে যে কোথায় স্থাপন করতে হবে স্মল q কে, এবং সেটির মান কত হবে, এবং তারা কোন ধরনের সাম্যাবস্থান থাকবে। তিনটে প্রশ্ন, স্থির অস্থির নিরপেক্ষ কোন ধরনের সাম্যাবস্থান থাকবে। তো এই জন্য আমাদের এখানে একটু পরিশ্রম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ডিসটেন্স ধরতে হবে, কারণ হচ্ছে এই টোটালটা হচ্ছে r, এই টোটালটা হচ্ছে r। তো স্বাভাবিকভাবে আমরা এটা একটা ধরে নিচ্ছি যে এই বিন্দু থেকে ডিসটেন্সটা যদি x হয়, তো এইখানে সবচেয়ে প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যেহেতু মাঝে পাওয়া যাচ্ছে এরকম একটা বিন্দু, তো যেখানে পরিষ্কার বলা রয়েছে যে কোথায় রাখলে সাম্য অবস্থায় থাকবে। যদি সাম্য অবস্থায় থাকতে হয় তাহলে ডেফিনেটলি যে বলটা ক্রিয়া করবে, অর্থাৎ এই আধানের উপরে এই আধানের জন্য এবং এই আধানের জন্য সেই বলটা সমান হতে হবে, অর্থাৎ q * 1 x স্কয়ার। তার মানে q আধানের সঙ্গে এই আধানের কিংবা এই আধানের, যে আধানই আমরা বলি না কেন, যদি আমরা ধরি এই আধান যদি ধরি, তাহলে এই -1 আধান এই -1 আধানের সঙ্গে একটা বিকর্ষণ বল ক্রিয়া করছে। কিন্তু একটা কথা এখানে ভাবার ব্যাপার যেটা রয়েছে, যেহেতু q আধানটা মাঝে রয়েছে, তাহলে যখন এই দুটো আধানের কথা আমি ভাববো, -1 থাকতে পারে সেটা সাইন বোঝানোর জন্য, কিন্তু আমরা দুটোই বুঝতে পারছি যে এই আধানের সঙ্গে এখানে আকর্ষণ বল, এটার সঙ্গে এটা আকর্ষণ বল। যদি মাইনাস লিখিও এই মাইনাস কিন্তু এমনিও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো এই জন্য অসুবিধা নেই, যদি লিখলেও অসুবিধা নেই। এখানে যদি -1 লেখো তাহলে এখানেও -1 লিখতে হবে। তো ডিসটেন্স কত হচ্ছে না, এটা যদি x হয় তাহলে এটা কত হবে না r - x হবে। তার মানে এই যে দুটো বলকে সমান হতে হবে। তো দুটো বলকে যদি সমান হতে হয় তাহলে এই জিনিসটা আসবে। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি, কিন্তু q কেটে যাচ্ছে, রুট ওভার যদি নিই তাহলে কত আসছে না r - x = x। তাহলে কত আসছে x = r/2। তাহলে এখান থেকে পরিষ্কার যে মধ্যবিন্দু হলেই কিন্তু সাম্যাবস্থান পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে মধ্যবিন্দুতে অবস্থান করবে। উত্তরে দেখো রয়েছে মধ্যবিন্দু, কিন্তু জিজ্ঞেস করেছে ওই আধান, যে q আধানটা ধরে নেওয়া হয়েছিল, এখানে একটা স্মল q বলে যেটা লিখেছিলাম দেখো, সেই আধানের মান কত হবে সেইটা জিজ্ঞেস করছে। তো সেই আধানের মান সম্বন্ধে একটা খুব ভালো লজিক যেটা ফলো করি আমরা, সেটা হচ্ছে কি না,
এই দুটো আধানের মধ্যে যে বিকর্ষণ বলটা ক্রিয়া করছে, তো সেই বিকর্ষণ বলটা বের করে নিতে হবে। সেটা কত? 1 × 1। তোমরা মাইনাস মাইনাস লিখতে পারো, কিন্তু সে মাইনাস আছে এমনিও প্লাস হয়ে যাবে। তো মান নিলে এমনিও থাকছে 1 × 1 বাই কত না ডিসটেন্সটা হচ্ছে কত না r²। এটা হচ্ছে ডিসটেন্স। তাহলে এটা হলো সেই বিকর্ষণ বলের মান। এবং এই আধানের সঙ্গে যে কোনো আধানে যে আকর্ষণ বল সেটা বের করতে হবে। তাহলে কত না r/2 এইটা বের করলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। কেন হলো না বলি এবারে। এটা হচ্ছে বিকর্ষণ বল, এটা হচ্ছে আকর্ষণ বল। তাহলে এই বিকর্ষণ বলটা আকর্ষণ বলের যদি সমান না হয়, তাহলে কিন্তু কখনোই সাম্যাবস্থা প্রতিষ্ঠা হবে না। সেই জন্য দুটো সমান করা হয়। তাহলে এখানে সমান করলে দেখো কি পাওয়া যাচ্ছে, q = এখানে r² কেটে যাচ্ছে। তাহলে কেটে যাওয়ার জন্য একটা q² সমান যেটা আমরা পাচ্ছি সেটা কত না 1/4 পাচ্ছি q²। তার মানে q = 1/2। 1/2 মানে হচ্ছে 0.25 ইউনিট। তো যেহেতু কোনো একক পদ্ধতি এখানে কিছু বলা নেই, ওইজন্য আমরা কুলম্ব বলো কি ইএসি বলে কিছু বলা যাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই মানের আধান হবে। এবার প্রশ্ন হচ্ছে কোন ধরনের সাম্যাবস্থান প্রতিষ্ঠা হচ্ছে। না এখানে যে সাম্যাবস্থানটা প্রতিষ্ঠা হবে সেটা নিশ্চিতভাবে অস্থির সাম্যাবস্থা। কারণ হচ্ছে এই আধান এই বিন্দুতেই থাকছে। এখান থেকে যদি সরিয়ে দেওয়া হয় তখন কিন্তু সেই সাম্যাবস্থানটা কিন্তু এইখান থেকে কিন্তু থাকছে না, তখন সে সরে যাচ্ছে সেখান থেকে। তাহলে যখন তাকে অন্য বিন্দুতে নিয়ে চলে যাওয়া হবে সেখানে কিন্তু সে সাম্যাবস্থান প্রতিষ্ঠা করতে পারছে না। তার মানে এটা সুস্থির সাম্যাবস্থা হতে পারে না। তাহলে এটা অবশ্যই হবে অস্থির সাম্যাবস্থা। তো এটা একটু মাথায় রাখবে। এবারে কোশ্চেন নাম্বার 10 এ একটু প্রবলেম রয়েছে, একটু বড় রয়েছে অঙ্কটা, অনেক কনসেপচুয়াল, অনেকেরই এটা ভুল হয়। তো ওইটা নিয়ে একটু আলোচনা আমরা করব এখন। কোশ্চেন নাম্বার 10 এটা ডায়াগ্রাম ড্র করেই করতে হবে। তোমরা প্রশ্নটা পড়ো, আমি ততক্ষণ এটা মুছে নিয়ে ডায়াগ্রামটা ড্র করে নিই। তো ক্যালকুলেশন তোমরাই করবে। তো কোশ্চেন নাম্বার 10 যেটা রয়েছে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দুটো রয়েছে, দুটো আধানের কথা বলা রয়েছে। তো সেই যে দুটো আধান রয়েছে সেই দুটো আধান কি করছে এই ক্ষেত্রে না আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একই পরিমাণের আধান রয়েছে। তো একই পরিমাণের আধান মানে আমি এরকম ধরতে পারি, আমি ডায়াগ্রামটা এইদিকে ড্র করি, ক্যালকুলেশনে তাহলে এদিকে করতে পারবো, সুবিধা হবে। এরকমই ডায়াগ্রামটা হবে অলমোস্ট। এটাও কিউ ধরলাম। এবার বলা হচ্ছে প্রশ্নে যে তৃতীয় একটা আধান, তাহলে দুটো একই পরিমাণ আধান সেগুলোকে স্মল কিউ ধরলাম। তৃতীয় আধান অন্য কিছু হবে, সেই জন্য সেটাকে আমি এখন আপাতত জিজ্ঞেস করছে যে এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা রয়েছে কত d, আর এইটাকে আমরা এমনি x ধরে দিলাম। তো এখানে দেখো প্রশ্ন যেটা x বলাই রয়েছে, লম্ব সমদ্বিখণ্ডক রয়েছে, x দূরত্ব রয়েছে। তো বলছে দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন x এর মান হবে, এরকম একটা বলেছে x এর মান হবে d/2√2। এটা ক্যালকুলেশন করতে গিয়ে অনেক ছাত্রছাত্রীদের সমস্যা হয়ে থাকে। তো এইখানে সবচেয়ে প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যেহেতু যদি সমপ্রকৃতির আধান যদি সবগুলো ধরা হয় তাহলে এই দিকেও যে পাওয়া যাবে আর এই দিকেও যেটা পাওয়া যাবে সবই হচ্ছে বাইরের দিকে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে প্রথম রাখা। আর এটাকেও বর্ধিত করে রাখলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবারে যদি আমি এই অ্যাঙ্গেলগুলোকে কিছু একটা ধরতে হবে, আমরা একটা এমসিকিউ তে এরকম একটা অঙ্ক করেছিলাম আর এখানে ছিল মান দেওয়াই ছিল। তো এখানে স্বাভাবিকভাবে আমাদের যদি উপাংশে বিভাজন করা হয়, কারণ বুঝতে পারছো এই অ্যাঙ্গেলগুলো আমাদের থিটা হবে, আবার এটা হলে আবার এটাও থিটা হচ্ছে। তো এখান থেকে আমরা বিপরীত কোণ করেও থিটা করে নেব। তো যাই হোক আমাদের অত ক্যালকুলেশনে প্রয়োজন হবে না, তোমরা জাস্ট নিজের জন্য এটা করা থাকুক, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে যদি আমরা উপাংশগুলো বের করি তাহলে বুঝতেই পারছো এইখানে একটা f cos θ আসছে, তার এর জন্য আবার এখানে একটা f cos θ আসছে, তো এর জন্য একটা f sin θ, আবার একটা আসছে f sin θ। তো এই যে মানগুলো আমরা পাচ্ছি তার মানে লব্ধি যে বলটা পাচ্ছি সেটা হচ্ছে এই দুটো পরস্পরকে প্রতিবিম্বিত করে দিচ্ছে। শুধুমাত্র যেটা পাচ্ছি সেটা হচ্ছে উপরের দুটো f sin θ যোগফলের জন্য। তাহলে কত পাচ্ছি না 2f sin θ। তো আমাদের কাজ হবে এই
এফ আর সাইন থিটা রাশিমালাটা লেখা। তো এফ কত হবে না 2 ইনটু, যেহেতু এই বিকর্ষণ বলের মান যত এই বিকর্ষণ মানও ততই, বাই দূরত্ব কত হবে b স্কয়ার বাই 4, কেন এই ডিসটেন্সটা কত d বাই 2, তাহলে এর বর্গ মানে কত b স্কয়ার বাই 4, কিংবা যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে আমি এরকম লিখছি d বাই 2 এর হোল স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু হচ্ছে sin থিটা। তো sin থিটা একদম সহজ এখান থেকে বের করা, তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 2q³ x বাই d স্কয়ার বাই 4 প্লাস x স্কয়ার 3/2। এই যে মান আমরা এখানে পেলাম যে x স্কয়ার d স্কয়ার বাই 4 টু দি পাওয়ার 3/2, প্রবলেমটা হচ্ছে কি তোমরা কলম বিদ্যাতে এই ক্লাস 12 এ অঙ্ক বইতে দেখবে, গণিত বইতে সেখানে একটা চ্যাপ্টার রয়েছে চরম মান এবং অবম মান বলে, যাকে আমরা বলি ম্যাক্সিমাম এবং মিনিমা। তো সেইটা যখন তোমরা করবে তো সেই ক্ষেত্রে দেখবে যদি y = fx হয় তাহলে চরম মান অবম পাওয়ার যে শর্ত সেটা হচ্ছে dy/dx = 0। তো dy/dx = 0 করতে হবে, সেখান থেকে যে x এর মান পাওয়া যাবে সেই মানটা বসাতে হয়, যা মান পাওয়া গেল সেটা বসাতে হয় দ্বিতীয় ক্রমে অবকলন করা এখানে বসালে যদি নেগেটিভ পাওয়া যায় তাহলে x এর সেই মানটা হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ x এর সেই মানের জন্য এই y রাশিমালাটা হচ্ছে ম্যাক্সিমাম। আর যদি x এর সেই মানের জন্য এটা যদি পাওয়া যায় পজিটিভ, তখন x এর সেই মানের জন্য এই ফাংশনটা তখন কিন্তু মিনিমাম কিংবা অবম। তো তোমাদের কিন্তু অত চেক করতে হবে না, অর্থাৎ নেগেটিভ পজিটিভ চেক করতেই হবে না, তোমরা শুধুমাত্র এটাকে অবকলন করতে হবে, অবকলন করে যে মানটা পাবো সেটাই চরম মান, কারণ অঙ্কটা ওইভাবেই দেওয়া থাকে যাতে করে চরম মানটা বেরোয়। তো এইখানে শুধুমাত্র তোমাদের কাজ হবে এই যেহেতু চলরাশি একটাই ddx এটা করা। তাহলে লক্ষ্য করে দেখতে পারো যখন আমি অবকলন করব এই গোটাটা, অর্থাৎ এইটা 2q³ x আর এখানে d স্কয়ার বাই 4 প্লাস x স্কয়ার এই যে 3/2। তো এইটা তো পুরোটাই বুঝতে পারছো এটা ধ্রুবক পদ, তো ধ্রুবক পদের অবকলন এমনিও হবে না, সে এমনিও যেহেতু এটাকে 0 করতে হবে সে এমনিও বাইরে চলে যাচ্ছে। তো শুধুমাত্র তোমাদের কাজ হচ্ছে এইটা করা। আমি অবশ্য করে দেখিয়েছি কিন্তু আরো 4 লাইন করতে হবে, সেটা আমি যেন করতে চাইছি না, আশা করি কোনো সমস্যা হবে না অবকলন করতে গিয়ে। এইটা অবকলন করার সময় যেটা মাথায় রাখতে হবে তোমরা এই ফর্মুলাটা লাগাবে যেটা ক্লাস 11 এ শেখানো হয়েছিল তোমাদের একমাত্রিক গতি শেখার সময়। এই সূত্রটা নিশ্চিত মনে আছে, এই সূত্র লাগাবে। আর এখানে বলে রাখি u মানে তোমরা এটাকে ইউজ করবে, গোড়াটাকে দিয়ে দেবে। তো আমি করে দেখিয়েছি, করে দেখলে যেটা পাওয়া যাচ্ছে সেটা বলি। এটা পাওয়া গেছে আমার 2x² = d² বাই 4, তো সেখান থেকে x = d/2√2। তো এটা করলেই হবে, না হলে কিন্তু অন্যভাবে করা যাবে না, চরম মানের ধারণা না হলে হবে না। ওই জন্য অবকলন করতে হবে, সেটাও চলরাশির সাপেক্ষে, কারণ বাকিগুলো সব ধ্রুবক পদ রয়েছে, যেমন d² বাই 4 সেটাও কিন্তু ধ্রুবক পদ। তো এটা একটু মাথায় রাখতে হবে। এবারে কোশ্চেন নাম্বার 11 আবার একটা পুরনো টাইপের অঙ্ক, কারণ হচ্ছে ওই টাইপের অঙ্ক আমরা এটা করেছি কিছুক্ষণ আগেই, তো সেটা নিয়ে একটু বলে দিই, তাহলে পরের ভিডিওটা আমাদের একটু কম লেন্দি হবে, কারণ এখানে আমরা মোটামুটি 13টা অঙ্ক টাচ করে যাচ্ছি। তো নেক্সট যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 11। তো 11 এ যেটা ব্যাপারটা জানাচ্ছে সেটা হচ্ছে প্রশ্নে যে তথ্য রয়েছে 11 এ বলা রয়েছে যে 20 ইউনিট আধান রয়েছে আর -30 আধান রয়েছে। তাহলে -30 ইউনিট আধান থেকে এরকম মানে প্রশ্ন যা রয়েছে সেরকম যদি ডায়াগ্রামটা ড্র করা হয় তো সেটা হচ্ছে -30 ইউনিট আধান থেকে 4 সেমি দূরত্বে একটা 20 ইউনিটের আধান রয়েছে, সেটা হচ্ছে +20। আর আরেকটা বিন্দু P রয়েছে, যেখানে বলা হচ্ছে সেই বিন্দুটা ধরে নিচ্ছি যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে, অর্থাৎ এই দুটো রয়েছে। এবার বলছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন বিন্দুতে 0 হবে তার অবস্থানটা বোঝাতে হবে। এবার বুঝতেই পারছো এই দুটো আধানের মধ্যবর্তী অঞ্চলে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 অর্থাৎ কোনো উদাসীন বিন্দু কিন্তু পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? এটা বারবার আমি থিওরি পড়ানোর সময় বলেছি।
যে দুটো বিপরীতজাতীয় আধান, তো দুটো বিপরীতজাতীয় আধান অবশ্যই আকর্ষণ বল ক্রিয়া করবে, তাহলে লব্ধি সবসময় যোগ হয়ে যাবে। ইন বিটুইন কখনই পাওয়া যাবে না, সে পাওয়া যাবে কোথায়, এই রেখা বরাবর পাওয়া যাবে, কিন্তু এর মধ্যবর্তী অঞ্চলে পাওয়া যাবে না, এর বাইরে পাওয়া যাবে। সে এদিকে হতে পারে, এদিকে হতে পারে, আমরা এদিকে ধরলাম ক্যালকুলেশনের জন্য। তো এবারে জিজ্ঞেস করছে মানটা কত হবে সেটা জিজ্ঞেস করতে হবে। তো এটার জন্য আমরা সিরিয়াস পদ্ধতি লাগাচ্ছি, তাহলে এখানে একটা একক ধনাত্মক আধান ধরে নিতে হবে, যেহেতু আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছি। তো সবচেয়ে প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই দুজনের মধ্যে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তাদের মধ্যে যে বলটা ক্রিয়া করছে, সে বলটা কত হবে না 20 × 1, বা এই ডিসটেন্সটা জানা নেই, ওই জন্য এটাকে x ধরলাম, তাহলে x²। তো এইটার সঙ্গে প্লাস তোমরা ইকুয়াল করে দিলে মাইনাস করে লেখাই দরকার নেই, সেটা দিকে নিয়ে চলে যাবে। তো -30, তো এর সঙ্গে যেটা আমরা গুণ করব সেটা কি না, তোমাদের এটা বলি, এইখানে এই দুটোর মধ্যে কি ক্রিয়া করছে না, বিকর্ষণ বল ক্রিয়া করছে, আর এর সঙ্গে এর মধ্যে কি ক্রিয়া করছে না, আকর্ষণ বল ক্রিয়া করছে। তো এই দুটো বলকে সমান তো হতেই হবে, না হলে কি করে হবে, সেই জন্য আমরা এটাকে লিখছি কত, আর এটা ছিল কত 4 সেন্টিমিটার, প্রশ্নে দেখো 4 সেন্টিমিটার রয়েছে, তার মানে এই ডিসটেন্সটা কত, এইটা, এটা শূন্য হতে হবে। কেন শূন্য হতে হবে না, প্রশ্নেই দেখো বলা রয়েছে যে সরলরেখার উপর কোন বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি আমাকে শূন্য করতে হয় তাহলে ডেফিনেটলি এই কথাটা আসবে। তো আমি যেটা বলতে চাইছি তোমাদের, যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কথা বলা রয়েছে, আমাদের এটা কোনো ভাবেই কিন্তু কোনো লেখার প্রয়োজনীয়তাও নেই, এটা দরকার নেই লেখা, 1 দ্বারা গুণ করার দরকার নেই, কারণ বল হলে গুণ করব, যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেই জন্য এটা কিন্তু গুণ করার দরকার নেই। শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সূত্র তোমরা জানো, E = Q/R², CGS আইসাই হলে এখানে একটা 4/ε0 থাকতো, কি 4/ε থাকতো। তো আমার যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রশ্ন শূন্য বলেছে, সেই জন্য আমি ওই 1টা লিখছি না, কারণ সেটা হলে তখন বল হয়ে যাচ্ছে, তড়িৎ বল। তাহলে একটা কথা হচ্ছে না, এই বিন্দুর জন্য 20h² হচ্ছে, আর একটা এই আধানের জন্য এই বিন্দুতে হচ্ছে এইটা। তো এটাকে সমাধান করা আমাদের জন্য খুব সহজ কাজ, তার কারণ হচ্ছে আমরা এখান থেকে এরকম একটা পাবো। এইটা থেকে যেটা আমাদের সুবিধা যেটা হচ্ছে, এখান থেকে শুধুমাত্র সমাধান করলেই, তো আমি এখানে তোমরা কি করবে সেটা আমি বলি, তোমরা স্কেলার আছে যে সূত্র লাগাবে, স্কেলার আছে যে সূত্র লাগালে x এর একটা ধনাত্মক মান এরকম পাওয়া যাচ্ছে, আরেকটা দেখবে x এর নেগেটিভ ভ্যালু আসছে, আমি ক্যালকুলেশন করে দেখেছি, নেগেটিভ ভ্যালুটা নেব না, কারণ নেগেটিভ ভ্যালু নেওয়া মানে কি, সে এই বিন্দুর অবস্থান এইখানে হয়ে যাচ্ছে, এর মধ্যবর্তী কোনো মানে এর অন্তর্বর্তী কোনো জায়গা, সেটা তো সম্ভব না, ওই যে নেগেটিভ মানটা নেওয়া যাবে না, কারণ এই দিকে তো নেই, আছে তো এই দিকে, তাহলে পজিটিভ মানটাই হবে, সেই জন্য এই মানটা নিচ্ছি আমরা। তার মানে অবস্থানটা কি হবে, -30 ইউনিট আধান থেকে 17 এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে যেহেতু আমরা 17.8 বেরিয়েছে, তো এখানে তোমরা যদি একটা লক্ষ্য করে দেখবে, আমরা উত্তরে যেটা বলা হয়েছে 20 ইউনিট থেকে 17.8, তার মানে -30 থেকে হচ্ছে কত 17.8 প্লাস 4, অর্থাৎ 21.8, এটা মোট হচ্ছে কত 21.8, কিন্তু এখান থেকে কত, এখান থেকে বেরিয়েছে কত 17.8, তাহলে সেটাই উত্তর লিখবো, কারণ আমার যেটা কাছে তার সাপেক্ষে লিখবো। তাহলে -30 ইউনিটের বিপরীত দিকে 20 ইউনিট আধান থেকে 17.8 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হচ্ছে। তো সেটাই দেখো উত্তর রয়েছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 12 নিয়ে একটু সমস্যা রয়েছে, তার কারণ আমি বলি, কোশ্চেন নাম্বার 12 এ যে প্রশ্নটা রয়েছে সেটা সমাধান করতে গেলে যে প্রবলেমটা হয়ে থাকে সেটা বলি, সেটা হচ্ছে এর পরের চ্যাপ্টার যেটা তড়িৎ বিভব, সেখানে আমরা এই সূত্রটা করব, V = E × D। তো এই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কি, এই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা সেখানে, তো এটাকে আমরা কিভাবে অ্যাকচুয়ালি লিখি, যে E হচ্ছে যে বিভব পার্থক্যটা তৈরি হয় বাই ডিসটেন্স কিংবা দূরত্ব D। তো এই সূত্রটা এই চ্যাপ্টারে তড়িৎ ক্ষেত্রে নেই, কিন্তু অঙ্কটা যেহেতু অনুশীলিত রয়েছে সেজন্য করতে হবে। তো এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং আমাদের এই যে তড়িৎ বিভব তার মধ্যে সম্পর্ক রয়েছে নেক্সট চ্যাপ্টারে মাঝামাঝি অংশ থিওরিতে, তো তখন তোমরা প্রমাণটা করে নেবে, এখন আপাতত অঙ্কটা করা যায়। তো এইখানে দেখো বলাই রয়েছে V2 এর মান দেখো অঙ্কেই দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 1800, আর V1 কিছু নেই, তাহলে এখানে একটা 2 সেন্টিমিটার রয়েছে। তো এইখানে বলেছে
আহিত করা হলো, আর অপরটাকে কি বলেছে না পৃথিবীর সঙ্গে যুক্ত করেছে। তো পৃথিবীর সঙ্গে যুক্ত করা মানে যাই আধান থাকুক, সে নেগেটিভ পজিটিভ যাই থাকুক, সে শূন্য হয়ে যাবে আলটিমেটলি পোটেনশিয়াল, সেজন্য শূন্য। তো এই জন্য দেখো উত্তরে যেটা এখানে বের করা হবে সেখানে একটা প্রবলেম বলি, এখানে 1800/2 এটা আসছে। তো এটা কিন্তু দেখো উপরে একটা ভোল্ট থাকছে, কিন্তু সিজিএস এ তো আর ভোল্ট নয় একক, সেটা হচ্ছে ইএসসি বিভব। তোমরা জানো 1 ইএসইউ বিভব সমান হচ্ছে 300 ভোল্ট। তাহলে 1 ভোল্ট সমান কত হচ্ছে না 1 এর 300। এই জন্য এখানে একটা ভোল্ট আছে, ওই জন্য কি করতে হবে আমাদেরকে এটা করতে হবে। তাহলে এখানে কত আসছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা 900, তারপরে এখানে 300 থাকছে, তার মানে 3 ডাইন পার ইএসইউ। আর অনেকে ইএসইউ না লিখে এবং সবাই স্ট্যাট কুলম্ব লিখে, যেটা বেশি প্রচলিত। তো দেখো অঙ্কটা খুবই সহজ, কিন্তু এই ফর্মুলাটা জানা থাকার জন্য অনেকের এটা প্রবলেম হচ্ছে, কারণ এটা পরের চ্যাপ্টারের ফর্মুলা। তো এই ভিডিওর লাস্ট অঙ্ক সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 13। তো 13 এ আলফা কণা রয়েছে, তার আধান রয়েছে এবং ই এর মানও দেওয়া রয়েছে। তো এবারে এটা সহজ এই কারণে বলি, তো আলফা কণার যেহেতু আধান রয়েছে, তো আমরা জানি F সমান কি হয় না Q ইনটু E হয়। তো এই ক্ষেত্রে যেহেতু E এর মান দেওয়া রয়েছে আর Q এর মানও রয়েছে, তো Q কত রয়েছে 3.2 10⁻⁻19 কুলম্ব, আর E রয়েছে 4000 নিউটন কুলম্ব ইনভার্স। জাস্ট ডু মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেশন করে যেটা পাওয়া যাচ্ছে সেটা 10⁻⁻16 থাকছে, এদিকে থাকছে 12.8। তো এখান থেকে আমরা সহজে উত্তর পেয়ে গেলাম। তো এখানে আলোচনা শেষ করছি, বাকি যে 11টা অঙ্ক রয়ে গেল সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে সেখানে অঙ্ক কমপ্লিট করব। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ভালো করে পড়াশোনা করবে। কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করবে, আর তোমরা নিজেরা খাতায় এক একটা করে সলভ করবে, উত্তর মেলাবে। কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবে। তো নেক্সট ভিডিওতে সেট মানে বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই।